নিজের চাচাতো বোনের পেটে জ্বলন্ত সিগারেট ধরে আছে ঈশান। তার অপরাধ, বিয়ে বাড়িতে সবার সাথে নাচার সময় পেট থেকে অনেকটা শাড়ি সরে গিয়েছিল। আইজা ব্যথা পেয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেললো। কিছু বলার মতোই পরিস্থিতি নেই এখন, কারণ চারিদিকে বিয়ে বাড়ির লোকজন, সাথে চিল্লাচিল্লি হইচই তো রয়েছেই। আর সবার চোখের আড়ালেই ছোট একটা রুমে ঈশান এইরকম করছে আইজার সাথে। আইজার পেটের এক সাইডে জ্বলন্ত সিগারেট ধরে রয়েছে। এখন আইজা চিৎকার বা কোনো শব্দ করলেই কেলেঙ্কারি বেঁধে যাবে। আইজার পর্সা গাল বেয়ে টুপ টুপ করে জল গড়িয়ে পড়ছে। আইজা ব্যথা সহ্য করতে না পেরে সাথে সাথে বলে উঠলো, শান ভাইয়া, তুমি এই সামান্য বিষয় নিয়ে আমার সাথে কি করছো? ছেড়ে দাও, আমার ব্যথা লাগছে। ঈশান দাঁতে দাঁত চেপে পড়ল, লাগুক, আরো ব্যথা লাগুক, তোর যে এত নাচার শখ, আজ সেই শখ মিটিয়ে দিব আমি। উফ, সিগারেটটা সরাও। এই বলে আইজা সিগারেটটা জোরপূর্বক হাত ঝাড়া দিয়ে ফেলে দিল। ঈশান রেগে গিয়ে আইজা চুলের মুঠি ধরে নিজের কাছে এনে বলল, তুই এটাকে সামান্য বিষয় বলে চালিয়ে দিলেও আমি তা সামান্য বিষয় মনে করব না। কে বলেছিল তোকে নাচতে? আরে এই শাড়ি যদি নাই সামলাতে পারবি তাহলে পরলি কেন? তোকে কেউ বাধ্য করেছিল পরতে? এই কথা বলিস না কেন? তোকে কে বলেছিল শাড়ি পরতে বল? আইজা কাপা কণ্ঠে বলল, সবাই শাড়ি পরলো তাই আমিও পরেছি। ঈশান দাঁত কিরমির করতে করতে বলল, শাড়ি পরেছিস কিন্তু শাড়ি সরে গিয়েছিল সেটা টের পাসনি? এই তুই টের পাসনি? তোর পেট দেখা যাচ্ছিল, তুই একটুর জন্য টের পাসনি? কত ছেলে ছিল ওইখানে। ভাইয়া, তুমি এমন করছো কেন আমার সাথে? তখন মাত্র শাড়িটা হালকা সরে গিয়েছিল, আর এত নাচানাচির মধ্যে কেউ হয়তো সেটা খেয়াল করেনি বা দেখেওনি। ঈশান তোরজক ভাবে বলে উঠলো, তাহলে আমার খেয়ালে আসলো কেন? বল, কেউ না দেখলে আমি দেখলাম কেন? উত্তর দে। আইজা চুপ করে রইল। ঈশান বলে উঠলো, চুপ মেরে রইলি কেন? আর অন্য পুরুষের সামনে নাচতে খুব ভালো লাগে তাই না? কথাটা কানে শ্রাবণ করতে আইজা নাক মুখ কুচকে ফেললো। ঈশানের থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, ভাইয়া, আমি ওইখানে একা ছিলাম না, বাড়ির সবাই তো ছিল। ঈশা আইজা চুল ধরে নিজের মুখের সামনে এনে বলল, শোন, আমার সবাইকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কে কি করলো না করলো সেটা আমাকে বলতে আসবি না। এই বলে সঙ্গে সঙ্গে ঈশান আইজার চুল ছেড়ে দিয়ে বলল, এক্ষুনি নিজের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে 3 পিস পরে আসবি। আর আমার কথা নড়চড় হলে তুই ভালো করে জানিস কি করতে পারি আমি। আর শোন, যদি কেউ জিজ্ঞেস করে তুই ড্রেস চেঞ্জ করেছিস কেন, তখন বলবি আমি শাড়ি পরে থাকতে পারছিলাম না, অস্তিত্ব হয়েছিল। আইজা মাথা নত করে দাঁড়িয়ে রইল। ঈশান কাক কাক গলায় বলে উঠলো, কথা কানে যাচ্ছে না এখনো? যাচ্ছিস না কেন? যা। আইজার চোখের পানি মুছে নিজেকে ঠিক করে রুমের দরজা খুলে চলে গেল। এইদিকে ঈশান আরেকটা সিগারেট ধরিয়ে বড় বড় শ্বাস ফেলছে। রাগে গা রিরি করে উঠছে। সিগারেটটা কয়েকটা টানে শেষ করে পাশের সোফায় বসলো। রুমের দরজা খুলে ধীর পায়ে ভিতরে আসলেন রওশন চৌধুরী। তিনি ঈশানের বাবা। তিনি ঈশানের সামনে এসে গম্ভীর কণ্ঠে বললেন, শান, তুই এখানে একা বসে বসে কি করছিস? ঈশান বলল, আমার একটা কল এসেছিল আর চারদিকে কত হইচই, ওইখানে কথা বলতে পারলাম না বিদায় এইখানে এসেছি। রওশন চৌধুরী বলল, ও তাহলে কথা বলা শেষ করে চলে এসো। ঈশান উঠে দাঁড়িয়ে বলল, কথা বলা শেষ, চলো। আইজা রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় বসে কাঁদছে। শাড়ি এখনো খুলিনি। আইজা এইদিকে ঈশানের উপরে প্রচন্ড রেগে উঠেছে, আবার আরেকদিকে মনের ভিতরে অভিমান জেগে উঠেছে। আইজা কাপা কাপা হাতে শাড়ি কিছুটা সরিয়ে পেটের সাইডের ক্ষতটা দেখলো। কেমন ফোসকা পড়ে গিয়েছে, সাথে লালও হয়ে আছে, অনেক জ্বালা পোড়াও করছে। যেহেতু সেটা জ্বলন্ত সিগারেট ছিল, আইজা কাঁদতে কাঁদতে বলে উঠলো, তুমি কেন আমার সাথে এমন করলে? সবসময় আমার ভুলটাই দেখে যাও। আমি কি ইচ্ছে করে শাড়ি সরিয়েছিলাম? আমার তো কোনো দোষ ছিল না। গায়ে হলুদের শাড়ি তো সবাই পরেছিল, তাদের সাথে আমিও পরেছিলাম। কিন্তু কি থেকে কি হয়ে গেল যার জন্য তুমি আমায় এমন করে আঘাত দিলে? আইজা শাড়িটা খুলে জর্জেট নীল রঙের 3 পিস পরে নিল। মেকআপ ধুয়ে নিয়ে হালকা করে মেকআপ করে রুম থেকে বের হলো। আজ তার বড় বোন ফাইজার গায়ে হলুদ ছিল। এখন আইজা ফাইজার কাছে গেল। অনেকক্ষণ যাবতও যায়নি ফাইজার সামনে। ফাইজার গায়ে হলুদে স্টেজের সব কাজিনদের সাথে বসেছিল। একটু আগে ফাইজার হবু শ্বশুর বাড়ির সব লোকরা চলে গেল। ফাইজা আইজাকে ডাকলো। আইজা এগিয়ে গেল। ফাইজা বলল, কিরে, তুই কোথায় উদয় হয়ে গিয়েছিলি? আইজা মুখে হাসি এনে বলল, আপু, বাড়ির ভিতরে গিয়েছিলাম। ফাইজা আইজার দিকে ভালোভাবে তাকিয়ে বলল, তোর শাড়ি কই, খুলে ফেলেছিস কেন? আইজা বলল, আপু, শাড়ি পরে অস্তিত্ব হচ্ছিল তাই খুলে ফেলেছি। আয় এদিকে আয়, আমরা কতগুলো ছবি তুলি। আর এই নীল, কয়টা ছবি তুলে দে তো আমাদের। আইজা এগিয়ে গেল। ফাইজার পাশে বসতে ফাইজা আইজার কোমরে হাত রাখলো। ফাইজা উফ শব্দ করে তরি ভেগে উঠে দাঁড়ালো। ঈশান যেখানে জ্বলন্ত সিগারেট ধরেছিল, ফাইজা সেইখানে হাত রেখেছে। ফাইজা বলে উঠলো, কিরে, কি হলো? দাঁড়িয়ে গেলি কেন? কোনো ব্যথা ট্যাথা পেলি নাকি? আইজা মুখে হাসি আনার চেষ্টা করে বলল, না না আপু, ব্যথা পাইনি, মনে হলো একটা পোকা দেখলাম। ও কোথায় চলে গিয়েছে হয়তো। আয়, কিচ্ছু হবে না।
রাতে সবাই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে আর আইজা মন খারাপ করে সাথে দাঁড়িয়ে আছে। সেই থেকে আর কিছুই ভালো লাগছে না, ঘুমও আসছে না। সেই ঘটনার পর ঈশানও আর তার সামনে আসেননি, এই জন্য আইজা একটু স্বস্তিতেই রয়েছে। আইজা মনে মনে বলল, না আসলেই আসার দরকার নেই, সে আমার সামনে আসলে কোনো না কোনো একটা খুদ ধরে খারাপ ব্যবহার করবে, সবসময় অধিকার খাটাবে। হঠাৎ এক পুরুষালী গম্ভীর কণ্ঠে আওয়াজ ভেসে আসলো আইজার কানে, এই এত রাতে তুই এইখানে কি করিস? আইজার ভাবনার আদল থেকে বেরিয়ে পেছন ফিরে তাকালো। ঈশানকে দেখেই যেন গা পিত্তি রাগে জ্বলে উঠলো। ঈশান এগিয়ে এসে বলল, কি প্রশ্ন করলাম শুনতে পারিসনি? আইজা ঈশানের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, না শুনতে পাইনি। ঈশান এগিয়ে এলো, আইজার একদম কাছে এসে দাঁড়ালো। আইজা এক কদম সামনে এগিয়ে অভিমানী সুরে বলে উঠলো, কেন এসেছো এখানে? ঈশান বলে উঠলো, প্রশ্ন আমি প্রথম করেছি, সেটার উত্তর দে আগে। আমার ইচ্ছে হয়েছে তাই এখানে এসেছি। ঈশান বলল, আমারও ইচ্ছে হয়েছে তাই এসেছি। কেন আসলে? এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সেটা দেখতে পাওনি? একটা মেয়ে দেখেই তো এগিয়ে এলাম। আইজা রাগী কণ্ঠে বলল, কেন এলে? আমি কি আসতে বলেছিলাম? আর আমার কাছে আসার তো কোনো কারণই দেখছি না, কারণ আমি তো খারাপ। আমার মতো খারাপ মেয়ের আশেপাশে আসাই তো পাপ হবে তোমার। এমন কথা শুনতেই ঈশানের মেজাজ তুর্গে উঠলো। সঙ্গে সঙ্গে আইজার হাত ধরে সামনে ঘুরিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারলো। ঈশান চোখ মুখ শক্ত করে বলে উঠলো, বড্ড বেশি কথা বলিস। আমি একবারে বলেছি তুই খারাপ মেয়ে, নিজেই নিজের সব বেশ বসে থাকিস, ইচ্ছে করছে আরেকটা থাপ্পড় মারতে। আইজা গালে হাত রেখে দাঁড়িয়ে রইলো, চোখের পানি যেন বাধা মানছে না, ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে। ঈশান আইজার চোখের পানি দেখে মুহূর্তেই নরম হয়ে কিছুটা এগিয়ে এলো। আইজা দু গালে হাত রেখে শুধালো, তুই এমন করিস কেন বলতো? আমি তো তোর ভালোর জন্যই বলি। আইজা অভিমান মিশ্রিত কণ্ঠে বলল, লাগবে না আমার এই ভালো, যে ভালোতে আঘাত থাকে সেই ভালো আমার চাই না। কেন চাস না আমায় বল? তুই সবসময় আমাকে আঘাত কর, তুই যেটাকে আঘাত বলিস সেইটাই আমার কাছে শাসন। আইজা কপালে ভাঁজ এনে বলল, শাসন? শাসন। আমি চাই না এমন শাসন। ঈশান বুঝতেই পারলো আইজা কেন এমন করছে। ঈশান তখন আইজাকে অনেক বেশি আঘাত করে ফেলেছিল। ঈশান আইজা চোখে চোখ রেখে বলল, তুই খুব ব্যথা পেয়েছিস তাই না? আইজা চোখ নামিয়ে ফেললো। ঈশান আইজা দু গাল থেকে হাত নামিয়ে পকেটে হাত দিল, পকেট থেকে একটা মলম বের করে আইজার দিকে এগিয়ে দিল। আইজা জিজ্ঞাসা করলো, এটা দিয়ে কি হবে? ঈশান মলমটা আইজার হাতে দিয়ে বলল, এটা সিগারেটের পোড়া দাগে লাগাবি, দেখবি তাড়াতাড়ি সেরে যাবে। ঠিক আছে লাগাবো, এখন রুমে যা, অনেক রাত হয়েছে। যাচ্ছি। এই বলে আইজা ঈশানের সামনে থেকে চলে আসার জন্য পা বাড়ালো। ঈশানও আইজার সাথে সাথে হাঁটা দিল। আইজা নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় বসলো। এরপর ঈশানের দেওয়া মলমটা ক্ষত স্থানে লাগালো। পরের দিন সকাল হতেই সারা বাড়ি জুড়ে বিয়ের হামগাম বেজে গেল, যে যার যার কাজে লেগে পড়লো। আইজা ঘুমিয়েছিল, হঠাৎই তার মা হামিদা চৌধুরী দরজা ঠক ঠক করে ডেকে উঠলেন, আইজা, এই আইজা, এখনো ঘুমাচ্ছিস? উঠ তাড়াতাড়ি। মাহমুদা চৌধুরী আইজাকে ডেকে চলে গেলেন। আইজার ঘুম আর রইল না, বিছানা থেকে নেমে চলে গেল ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বেরিয়ে চুলটা আছড়িয়ে একটু হালকা করে চোখে কাজল আর হালকা লিপস্টিক দিয়ে চলে গেল। আইজা সিঁড়ি বেয়ে নিচে নেমে ড্রয়িং রুমে পা রাখতে দেখলো তার বাবা নওশাদ চৌধুরী বেশ নীরব হয়ে বসে আছেন। আইজা তার বাবার কাছে গিয়ে বসে বললেন, বাবা তোমাকে এমন লাগছে কেন? নওশাদ চৌধুরী আইজার দিকে তাকিয়ে লম্বা একটা শ্বাস ফেলে বলল, কিছু ভালো লাগছে না। বুঝেছি আপু আজ শ্বশুর বাড়ি চলে যাবে বলে মন খারাপ করে বসে আছো তাই না? মন খারাপ করো না, আমি আছি তো। তুই আসিস বলে আমার কোনো মন খারাপ নেই, তবে আজ বুকের ভিতরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে তোর আপুর জন্য। আমার ফাইজাটা আজ কত বড় হয়ে গিয়েছে, আসছে আমাদের সবাইকে ফেলে চলে যাবে আরেকটা পরিবারে। রওশন চৌধুরী ধীরে পায়ে ড্রয়িং রুমে আস্তে আস্তে বললেন, মেয়ে মানুষ একদিন না একদিন তাকে বাবার বাড়ি থেকে চলে যেতে হবে। নওশাদ চৌধুরী আর আইজা দুজনই রওশন চৌধুরীর দিকে তাকালো। রওশন চৌধুরীরা দুই ভাই এক বোন। রওশন চৌধুরী সে এই বাড়ির বড় কর্তা, তার স্ত্রীর নাম আমিনা চৌধুরী, তাদের এক ছেলে ঈশান চৌধুরী। ঈশান বাবা চাচাদের পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন। নওশাদ চৌধুরী তিনি বাড়ির ছোট কর্তা, তার দুই মেয়ে ফাইজা ও আইজা। আইজা এবার অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। রওশন চৌধুরীর ছোট বোনের নাম হালিমা বেগম, তার হাজবেন্ডের নাম মিজান খন্দকার। হালিমা বেগমের এক ছেলে নিলয় আর এক মেয়ে ঈশিতা। হালিমা বেগমের ফাইজার বিয়ের উপলক্ষে তার ছেলে মেয়েদের নিয়ে এইখানেই রয়েছেন। রওশন চৌধুরীর বাবা বেঁচে নেই, মা বেঁচে আছেন। নওশাদ চৌধুরী রওশন চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, তা তো যেতে হবে, এটাই প্রকৃতির নিয়ম। সব মেয়েকে একদিন না একদিন বাবার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। নওশাদ চৌধুরী আইজার মাথায় হাত রেখে বললেন, এক মেয়ে আজ চলে যাচ্ছে, এখন এই মেয়ে আমার সম্বল। ফাইজাকে ছেড়ে হয়তো থাকতেই পারবে না, কিন্তু আইজাকে অন্য বাড়িতে দিয়ে কিভাবে থাকবো?
রওশন চৌধুরী নওশান চৌধুরীকে বললেন, নওশান এইসব চিন্তা করিস না, আর মন খারাপ করেও থাকিস না। এমনিতেই ফাইজার মন আজ ভালো থাকবে না, এরই মধ্যে যদি ফাইজা আজ তোর মন খারাপ করে থাকতে দেখে তাহলে মেয়েটাও কষ্ট পাবে। আইজা তার বাবার দিকে তাকিয়ে বলে উঠলো, বাবা চাচ্চু তো ঠিকই বলেছে, তুমি প্লিজ মন খারাপ করে থেকো না। আইজা আরো কিছুক্ষণ তার বাবা আর চাচ্চুর সাথে বসে কথা বলল। এরপরে আইজাকে ডাকতে এলো আইজার খালাতো বোন সাদাত। সাদাত আর ফাইজা সমবয়সী ছিল। বিয়ে বাড়িতে সব কাজিন বলতে আইজার সব খালাতো মামাতো ভাই বোনরাই এসেছে। কালকে হলুদ প্রোগ্রামে সবার সাথে নাচানাচি করতে গিয়ে ওই ঘটনাটি ভুলবশত ঘটে গিয়েছিল। আইজা আর মনে করতে চায় না সেই ঘটনাটা। সাদাত আইজার সামনে এসে বলল, আইজা শোনো তো। হ্যাঁ ভাইয়া বলো। একটু আয় তো আমাদের সাথে, অনেক কাজ পড়ে আছে। আইজা নওশাদ চৌধুরী পাশ থেকে উঠে বলল, হুম চলো। আইজা তার সব কাজিনদের সাথে থেকে বিয়ে বাড়ির অনেক কাজ শুরু করে দিল। এরই মাঝে ডেকোরেশন থেকে লোক এসে স্টেজ সাজিয়ে দিয়ে গিয়েছে। আইজা ও তার কাজিনরা পুরো বাড়ি সুন্দর করে সাজিয়ে ফেললো। সবার কাজবাজের মধ্যে আইজা ঈশানকে খুঁজছে, কিন্তু ঈশানকে কোথাও দেখতে পারছে না। দুপুরের দিকে সবার কাজ শেষ হয়ে গেল। অনেকক্ষণ যাবতীয় কাজ করে সবাই এখন ক্লান্ত হয়ে গিয়েছে, তাই সবাই মিলে বাড়ির সামনে বাগানে স্টেজের পাশে গোল হয়ে বসে আছে। শাহাদাত এসে আইজার পাশে বসলো। আইজা বুঝতেই পারেনি যে শাহাদাত তার পিছনে। সবাই কথা বলছে আর শাহাদাত আইজার দিকে তাকিয়ে আছে। শাহাদাত আইজাকে মনে মনে বেশ পছন্দ করে, কিন্তু আইজাকে বলতেই পারেনি এখনো। এর একটু পরে ঈশান নিজের গাড়ি নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। এতক্ষণে সে বাড়িতেই ছিল না। নওশান চৌধুরী তাকে বিয়ে সংক্রান্ত কিছু কাজেই পাঠিয়েছিলেন। ঈশান গাড়ি পার্কিং করার সময় দেখতে পেল আইজাকে। এর সাথে শাহাদাতকেও দেখলো আইজার দিকে কেমন করে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে ঈশানের শরীরে রাগে হি হি করে জ্বলে উঠলো। ঈশান চোখ মুখ শক্ত করে আইজাকে ডেকে উঠলো, আইজা। আইজা ঈশানের ডাকে চমকে উঠে পিছনে তাকালো। ঈশানের শক্তপোক্ত ডাকে খানিকটা ঘাবড়ে গেল। শাহাদাত আইজাকে বলল, আইজা শান ভাইয়া মনে হয় ডাকছে তোকে। আইজা পেছন ফিরে তাকালো শাহাদাতের দিকে। শাহাদাত এতক্ষণ তার পিছনে বসেছিল, কিন্তু সে বুঝতেই পারেনি। আইজা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। পায়ের জুতোটা কোনো রকমই পরে দৌড়ে চলে গেল ঈশানের সামনে। বলল, হুম ভাইয়া বলো। ঈশান কড়া গলায় বলল, তোকে যে বাড়ির ভিতরে ডাকছে তুই শুনতে পারছিস না? কই ডাকছে? ডাকলে তো শুনতেই পেতাম। বড্ড মুখে মুখে তর্ক করিস, যা ভিতরে। যাচ্ছি। আইজার আগে ঘটঘট করে ভিতরে চলে গেল। ঈশান শাহাদাতের দিকে একবার তাকিয়ে ভিতরে চলে গেল। আইজা কিচেনে এসে তার মা মাহমুদা চৌধুরীকে বলল, মা তুমি কি আমাকে ডেকেছ? মাহমুদা চৌধুরী বলল, কই না তো। তাহলে কে ডেকেছে? আমি তো কাউকে ডাকতে শুনিনি। তাহলে আমাকে যে বললো। আইজা পুরো কথাটি বলতেই পারলো না। ঈশান আইজাকে উদ্দেশ্য করে বলে উঠলো, আইজা শোনো তো, একটু আমার রুমে আয়, কিছু কাজ আছে। মাহমুদা চৌধুরী আইজাকে বলল, যা তো মা, দেখতো শান কি বলে। আইজা মায়ের দিকে তাকিয়ে বলল, যাচ্ছি। আইজা কিচেন থেকে বেরিয়ে আসতে আসতে ঈশান তখন সিঁড়ি বেয়ে উপরে চলে গিয়েছে। আইজা সিঁড়ি বেয়ে উপরে উঠে ঈশানের রুমের সামনে দাঁড়িয়ে পড়লো। বাবুক হয়ে বিড়বিড় করে বলল, আমি কি কোনো ভুল করেছি? আমি কি কোনো ভুল কিছু করেছি নাকি? না হলে তো শান ভাইয়া আমার উপরে এত রাগ করে কথা বলে না। আল্লাহ জানে আমি আবার কি করলাম। আল্লাহ, যদি কিছু করে থাকি তাহলে এইবারের জন্য বাঁচিয়ে দিও, এরপর ভালো হয়ে যাব। ঈশান ধমকে উঠে বলল, মাঝপথে এসে আবার থেমে গেলে কেন? তোকে কি এখন বরণ করে ঘরে ঢুকাতে হবে নাকি? আইজা ভয়ে ভয়ে রুমের ভিতরে ঢুকলো। ঈশান এগিয়ে এসে টুপ করে সামনের দরজা লাগিয়ে দিল। এতে আইজা বেশ ঘাবড়ে গেল। আইজা বলে উঠলো, ভাইয়া আমি কি কিছু ভুল করেছি? না মানে তুমি আমার উপরে এমন রেগে আছো তাই বললাম। ঈশান আইজার দিকে গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠলো, তুই জানিস না তুই কি করেছিস? সত্যি জানি না। তাহলে বেঁচে গেলি। বেঁচে না হয় গেলাম, কিন্তু কি করেছি বলতো? আপাতত তোর এত কিছু জানতে হবে না, আমি সবটা দেখে নেব। আইজা মনে মনে বলল, দেখে নেবে ঠিক আছে, তবে যার না হয় বোঝালেই হয়। ঈশান একটা শপিং ব্যাগ এগিয়ে দিল আইজার দিকে। আইজা সেটা হাতে নিয়ে বলল, কি আছে এর মধ্যে, খুলে দেখ। আইজা ব্যাগটা খুলে দেখলো একটা মেরুন কালারের শাড়ি। আইজা শাড়িটা উল্টিয়ে পাল্টিয়ে দেখতে দেখতে বলল, এটা কার জন্য এনেছো এটা? ঈশানের স্পষ্ট জবাব, তোর জন্য এনেছি। আইজা সঙ্গে সঙ্গে বলে উঠলো, এই শাড়ির জন্যই কালকে আমাকে বকলে, আর এখন কিনা এই শাড়ি দিচ্ছ? শোন, তখন তোকে শুধু শুধু বকিনি, আর আজ বিয়েতে লেহেঙ্গা পরতে হবে না, এই শাড়ি পরবি। আইজা বলল, আমি যে আজ লেহেঙ্গা পরবো তুমি জানলে কি করে? আমি তো কাউকে বলিনি। সবকিছু বলতে হয় না, বুঝে নিতে হয়। কিভাবে বুঝলে বলো একটু? আমি তোর রুমের সামনে দিয়ে সকালে আসছিলাম, তখন দেখলাম তুই লেহেঙ্গাটা বের করে আয়নার সামনে দিয়ে দেখছিস। আমার কাছে লেহেঙ্গাটার কালারটা একটু ভালো লাগেনি, তাই এই শাড়িটা আসার সময় নিয়ে এলাম। আইজা তালে বেতালে বলে উঠলো, লেহেঙ্গাটা তো ভালোই ছিল। ঈশান চোখ গরম করে তাকালো আইজার দিকে। আইজা ঈশানের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, ঠিক আছে, এই শাড়ি পরবো। হুম, এখন যা। আর শোন, হ্যাঁ বলো, শাড়িটা ভালো করে পরবি,
কালকের মতো যেন না হয়। আইজা শুকনো ঢোক গিলে বলল, ঠিক আছে। এই বলে আইজা রুমের দরজা খুলে যেতে নিবে, ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো আইজার ফুফাতো বোন ঈশিতা। ঈশিতা আয়শাকে ঈশানের রুম থেকে বের হয়ে যেতে দেখলেই মুখটা কালো করে ফেললো। আইজাকে বলল, কিরে তুই এখানে? আইজা হেসে বলল, এই আপু শাড়িটা নিতে এসেছিলাম। ও আচ্ছা। এই বলে ঈশিতা ঈশানের রুমে ঢুকলো। আইজা ঈশিতার দিকে একবার তাকালো, এতে আইজার কেমন যেন রাগ হচ্ছে। ঈশিতা ঈশানের রুমে ঢুকে দেখলো ঈশান ক্যাবিনেট থেকে নতুন পাঞ্জাবি বের করছে, কালারটা মেরুন। ঈশান ঈশিতার দিকে তাকিয়ে বলল, কিছু বলবি? ঈশিতা এগিয়ে গিয়ে বলল, বলবো। ঈশান পাঞ্জাবি বিছানায় রেখে বলল, কি বলবি বল। ঈশিতা বিছানায় বসে বলল, বলছিলাম সকাল থেকে কোথায় ছিলে, তোমাকে একটা বড় দেখলাম না। ঈশান বলল, একটু কাজে বেরিয়েছিলাম। কেন, কোনো দরকার ছিল? না, এমনি। ও আচ্ছা, তা আর কিছু বলবি? না। তাহলে এখন যা, আমি শাওয়ার নিয়ে রেডি হব। আইজান নিজের রুমে এসে রাগি পুষছে। ঈশিতাকে ঈশানের রুমে যেতে দেখার পর থেকে কেমন রাগ হচ্ছে। আইজা শাড়িটা রেখে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। ঈশান যে শাড়িটা দিয়েছে এর কালারের সাথে মিলিয়ে একটা ব্লাউজও বের করলো। এরপরে এই শাড়িটা নিয়ে চললো তার মায়ের রুমের দিকে। মাহমুদা চৌধুরীর সব কাজবাজ শেষ দিয়ে মাত্রই রুমে এসেছেন। এখন আইজা এসে বলল তাকে শাড়ি পরিয়ে দিতে। তিনি মেয়ের কথা ফেলতেই পারলেন না। তিনি আইজাকে বললেন, কই দে তো শাড়িটা। আইজা শাড়িটা শপিং ব্যাগ থেকে বের করে দিল। মাহমুদা চৌধুরী শাড়িটা দেখে বললেন, বাহ, শাড়িটা তো খুব সুন্দর, কখন কিনলি? এই বিয়ের কেনাকাটার সময় কিনেছি। এই বলে আইজা তার মায়ের রুমের ওয়াশরুমে চলে গেল। মিনিট পাঁচেক পর ব্লাউজ আর পেটিকোট পরে বের হলো। পরে মাহমুদা চৌধুরী সুন্দর করে শাড়িটা পরিয়ে দিতে লাগলেন। এরই মাঝে আইজা বলে উঠলো, মা শাড়িটা এমন করে পরিয়ে দিবে যেন শরীরের কোনো অংশ দেখা না যায়। মাহমুদা চৌধুরী বললেন, ঠিক আছে। মাহমুদা চৌধুরীর থেকে শাড়ি পরে কমপ্লিট করে নিজের রুমে চলে এলো। হালকা সাজগুজ করে বেরিয়ে গেল ফাইজার রুমের দিকে। ফাইজার রুমে এসে দেখলো ফাইজাকে সাজাচ্ছে। পার্লার থেকে লোক আনা হয়েছে, তারাই মূলত সাজাচ্ছে। আইজা বড় বোনের পাশে বসে রইল। হঠাৎ আইজার চোখে পড়ে গেল গোলাপ ফুল, যেগুলো ফাইজার চুলে লাগানো হয়েছে। আইজা সেইখান থেকে বেছে বেছে দুইটা গোলাপ ফুল নিয়ে কানের পিঠে গুজলো। কোমর পর্যন্ত চুলগুলো খুলে রাখছে। কোমর পর্যন্ত চুলগুলো খুলেই রেখেছে। এর সাথে গোলাপ ফুল অসাধারণ সুন্দর লাগছে। আইজা ফাইজার রুম থেকে বেরিয়ে চললো ঈশানের রুমে। ঈশান তখন রুমে ছিল না, বিয়ে বাড়ির কাজে স্টেজের দিকে ব্যস্ত ছিল। আইজা ঈশানকে না পেয়ে একটু মন খারাপ করে চলে গেল। আইজার ইদানিং কেমন একটা ঈশানের জন্য আলাদা অনুভূতি হয়। ঈশান বকলে অভিমান হয়, ঈশানকে না পেলে মন খারাপ হয়। বিয়ের বরযাত্রী চলে আসার সময় হয়ে এলো। আইজা আর তার কাজিনরা ঠিক করলো গেট ধরবে। তাই সবাই মিলে গেটের কাছে গিয়ে গেট ধরে দাঁড়িয়ে রইলো। আইজা সবার সামনে দাঁড়িয়ে আছে। সাদা তো সবার মধ্যে জয়েন হলো। সে আইজাকে দেখে বেশ খানিকটা অবাক হলো। আইজা তেমন কোনো সাজগুজ করেনি, তবুও সবার থেকে অনেক বেশি সুন্দর লাগছে। সিয়াদাত সবাইকে অপেক্ষা করে আইজার পাশে দাঁড়ালো। বরযাত্রী চলে এসেছে। আইজা গেট ধরেছে। প্রায় আধা ঘন্টা দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে আইজা ও তার কাজিনরা বরপক্ষের কাছ থেকে টাকা উসুল করতে পেরেছে। আইজা টাকা নিয়ে গেট ছেড়ে দিল। বরপক্ষরা ভিতরে গেল। আইজা ও তার কাজিনরা মিলে তাদের আদর আপ্যায়নে লেগে পড়লো। ঈশান তার বাবা চাচাদের সাথে খাবারের প্যান্ডেলের দিকে ছিল বলে এইদিকে আসতে পারিনি। অবশেষে এই দিকটা সামনে দিয়ে বরপক্ষের কাছে চলে এলো ঈশান। সবার আগে চোখ গেল আইজার দিকে। তার দেওয়া শাড়িটা সে পরেছে। ঈশান কিছুটা দূর থেকে আইজার দিকে তাকিয়ে রইল। যখনই দেখলো সিয়াদাত ওর পাশেই, ঠিক তখনই হাসি মুখে মেজাজটা বিগড়ে গেল। ঈশানের পায়ের রক্ত মাথায় উঠে গেল। এই সিয়াদাতকে দেখে সবসময় আইজার পেছনে পড়ে থাকে। ঈশান বিড়বিড় করে সিয়াদাতকে বকে উঠল, শালা বিয়েটা ভালো ভালোই হয়ে যাক, এরপর তোর খবর আছে। হঠাৎ আইজার চোখ গেল ঈশানের দিকে। ঈশান আইজার দিকে গরম চোখে তাকাতে আয়েশা ঘাবড়ে গেল। সঙ্গে সঙ্গে নিজের শাড়ির দিকে তাকালো। আইজা মনে মনে বলে উঠল, আজ তো শাড়ি ঠিকই আছে, তাহলে উনি এমন রাগি চোখে তাকিয়ে আছে কেন? আইজা ঈশানের দিকে চোখের ইশারা করে বোঝালো কি হয়েছে। ঈশান ইশারা করে আইজাকে ওইখান থেকে চলে আসতে বলল। আইজা তাই করলো। আইজা সবার মধ্যে থেকে সরে এসে ঈশানের দিকে হাঁটা দিল। ঈশানের কাছে এসে আইজা বলল, ভাইয়া কিছু বলবে? ঈশান গম্ভীর কণ্ঠে বলল, শোন, আমার ফোনটা না রেখে এসেছি রুমে, একটু এনে দে তো। দেখেছিস তো কত কাজের মধ্যে রয়েছি। আইজা মাথা নাড়িয়ে বলে উঠল, আচ্ছা যাচ্ছি। আর হ্যাঁ, ফোনটা কোথায় রেখেছ? দেখবি বিছানায় রাখা আছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। আইজা এই বলে ঈশানের সামনে থেকে চলে গেল বাড়ির দিকে। ঈশান নিজের পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে বাঁকা একটা হাসি দিল। বিড়বিড় করে বলল, যা আমি আসছি। ঈশান বাড়ির দিকে হাঁটা দিল। এদিকে আইজা ঈশানের রুমে তো চলে এসেছে, কিন্তু কোথাও যে ফোনটা দেখতেই পাচ্ছে না।
আইজা পুরো রুম খুঁজেও দেখলো কিন্তু কোথাও ঈশানের ফোনটাই খুঁজে পেল না। ঈশান নিজের রুমে এসে দেখলো আইজা ফোনটাই খুঁজে যাচ্ছে কিন্তু পাচ্ছে না। আইজা পেছন ফিরে ঈশানকে দেখে বলে উঠলো, ভাইয়া ফোনটা খুঁজে পাচ্ছি না। ঈশান কোনো উত্তর দিল না, সোজা দরজা বন্ধ করে দিল। আইজা সেই দিকে খেয়াল না করে ফোনটা তখনও খুঁজেই যাচ্ছে। ঈশান ফোনটা বিছানায় রেখে বলল, এই যে ফোন। আইজা চট করে তাকিয়ে দেখলো ফোনটা বিছানায় রাখা। আইজা কপাল ভাঁজ ফেলে বলল, মাত্রই তো বিছানায় খুঁজে দেখলাম, ফোনটা তো এখানে ছিল না, হুট করে এইখানে চলে এলো কি করে? ঈশান না বোঝার ভান করে বলল, তুই হয়তো ভুল দেখেছিস। না না ভাইয়া, আমার দেখতে ভুল হয়নি, এখানে ফোনটা ছিল না। ঈশান মুখ বাঁকা হাসি প্রস্তুতি করে আইজার দিকে এগিয়ে গেল। আইজা ঈশানের এগিয়ে আসা দেখে পিছোতে লাগলো। ঈশান এক পা করে এগোচ্ছে আর আইজা এক পা করে পিছোচ্ছে। আইজা পিছাতে পিছাতে দেওয়ালে গিয়ে ঠেকলো। ঈশান আইজার অতি নিকটে গিয়ে দাঁড়ালো। আইজা ভয়ে মাথা নত করে ফেললো। ঈশান আইজার দিকে হালকা ঝুঁকলো। আইজা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলো, ভাইয়া আমি কি কোনো ভুল করেছি? ঈশান আইজার থুতনি ধরে সোজা করে গালের উপরে লেপ্টে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল। আইজা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ঈশানের দিকে। ঈশান আইজার দিকে তাকিয়ে বলে উঠলো, কি করছিস জানিস না? আইজা মাথা নাড়িয়ে বলল, না, কি ভুল করেছি? ঈশান আইজাকে আর কিছু বলতে না দিয়ে আইজার গালে ছোট করে একটা চুমু দিয়ে উঠলো। এত সুন্দর করে সেজেছিস কেন?